হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 পেজ 530 আমরা শর্ট কোশ্চেন আজকে শুরু করব। খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2:1:3। মানে দুই বন্ধু যে পরিমাণে লাভ পেয়েছে তার অনুপাত হচ্ছে 1:2:1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? আমাকে বের করতে হবে মূলধনের অনুপাত, ঠিক আছে। আমি একটা কথা বলছি, খুব ভালো করে শুনবে। আমরা কিন্তু সবসময় লভ্যাংশটা মূলধনের অনুপাতে বণ্টিত করি। তার মানে হচ্ছে মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত, আবার লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত। এখানে লভ্যাংশ যা অনুপাত হবে সেটাই হবে মূলধনের অনুপাত, কারণ আমরা সবসময় লভ্যাংশটা মূলধনের অনুপাতে বণ্টিত করব, ঠিক আছে। তা আমরা প্রথমে লিখছি লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত ইকুয়াল টু 1/2:1:3। তাহলে এখানে মূলধনের অনুপাতটা কী হবে? 1/2:1:3। আমি আরও একবার বলছি, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তার মানে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত হচ্ছে সমান হবে। তার মানে লভ্যাংশ অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে অতএব মূলধনের অনুপাতে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু 1/2:1:3। এবার আমি একটা কথা বলছি, খুব ভালো করে শুনবে যে যদি ভগ্নাংশ অনুপাত থাকে তাহলে আমরা কিন্তু প্রথমেই হরের লসগু করব, সেই লসগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। এখানে হর হচ্ছে 2 আর 3, আমরা যদি 2 আর 3-এর লসগু করি তাহলে 2 × 3 = 6। তাহলে 2 আর 3-এর লসগু হচ্ছে 6। আমরা 6 দ্বারা হাফকে গুণ করব, আবার 6 দ্বারা আমরা 1/3কে গুণ করব। আমি আবার বলছি, যদি ভগ্নাংশ অনুপাত থাকে তাহলে আমরা সবসময় হরের লসগু করব, সেই লসগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় পেয়ে যাব। অনুপাতটা কি পাবো? পূর্ণ সংখ্যায়, ঠিক আছে। দেখো তাহলে 6 × 1/2:6 × 1/3, এটা কাটলে হচ্ছে 3, এখানে কাটলে হচ্ছে 2, তার মানে 3:2। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 2:3, অপশান বি হচ্ছে 3:2, অপশান সি হচ্ছে 1:1, অপশান ডি হচ্ছে 5:3। তাহলে আমার এখানে হয়েছে 3:2, তাহলে অপশান হচ্ছে বি, অ্যান্সার হবে এখানে হচ্ছে বি অ্যান্সার, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখা দিবে যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান, কারণ লভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়, ঠিক আছে। চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 1-2 নম্বর। দেখো এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র থেকে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়েছে। প্রশ্নটা খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে যে 2x² - √3x + 2 = 0 এর বীজ দুটি। বলছে এর বীজ দুটি, অপশান দিছে এ নম্বর কাল্পনিক,
বি নম্বর হচ্ছে বাস্তব, সি নম্বর হচ্ছে সমান, আর ডি নম্বর হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি। তাহলে আমরা প্রথমে লিখছি 2x² মাইনাস √3x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণকে আমরা কিন্তু ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে পাই। দেখো এখানে ax², এখানে তাহলে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু মাইনাস √3 আর c ইকুয়াল টু 2। এখানে দেখো এর মান ax² প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে, যার জন্য বিটা হচ্ছে মাইনাস √3 আর সি হচ্ছে প্লাস 2। এবার শ্রীধর আচার্যের সূত্র আমরা লিখছি শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই যে x ইকুয়াল টু উপরে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে b² মাইনাস 4ac আর নিচে হচ্ছে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের ফর্মুলা। x ইকুয়াল টু উপরে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে b² মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র থেকে ফর্মুলা। এবার আমরা এখানে কিন্তু সব মান বসাবো, দেখব যে বীজ দুটি বাস্তব না কাল্পনিক, সেটা আমরা দেখে নেব। না সমান হচ্ছে বা x ইকুয়াল টু, এখানে বি এর মান হচ্ছে মাইনাস √3, তাহলে মাইনাসে প্লাস, এখানে কিন্তু ফর্মুলা মাইনাস আর এই মাইনাস, এই দুটা মাইনাস মানে এখানে হয়ে গেল প্লাস, সামনে প্লাস। এইবার রুটের মধ্যে b² মানে √3 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 2 ইন্টু সি হচ্ছে 2 আর নিচে 2 ইন্টু 2, এর মান 2। আমরা কিন্তু মান বসালাম। দেখো বি এর মান হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 2 ইন্টু সি এর মানও 2। এখানে সব মান আছে। আমরা কিন্তু এই সমীকরণকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করলাম, করে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -3, সি ইকুয়াল টু হচ্ছে 2। সমান বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে √3 প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস, আচ্ছা তার 16 আর নিচে হচ্ছে 4। ঠিক আছে। এবার আমরা এখানে করছি, পরের লাইনটা আমরা এখানে চলে আসি। তাহলে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে √3 প্লাস মাইনাস রুটের মধ্যে 16 থেকে 3 বাদ দিলে -11, এটা হবে -11 আর নিচে হচ্ছে 4। তাহলে এটা কিন্তু আর কিছু করা যাবে না, এটা কাল্পনিক। তাহলে আমরা অ্যান্সার লিখব কাল্পনিক, অবাস্তব, কাল্পনিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার অ্যান্সার দেখব এ নম্বর, এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে কাল্পনিক, আর কিছু করা যাবে না, সেপারেট করা যাবে না, এটাই অ্যান্সার, এটা হচ্ছে কাল্পনিক। তাহলে আমি একটা কথা বলে নিচ্ছি যে শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে x ইকুয়াল টু উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে b² মাইনাস 4ac বাই 2a, আর সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা কিন্তু মনে রেখে দিবে খুব ভালো করে। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে নিরূপক, b² মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। এটা কিন্তু সমীকরণের
কী ধরনের সমীকরণ হবে আর সেটা কিন্তু নিরূপণ করে, যার জন্য একে বলা হচ্ছে নিরূপণ। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, যে 1-3 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, এটা একটা জ্যামিতির শর্ট কোশ্চেন। খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই এবি হলো ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা কিন্তু জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক, এটা মনে রেখে দেবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক। আর একটা কথা মনে রেখে দেবে যে অর্ধ বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা 1 সমকোণ। যেহেতু ব্যাস বলেছে তাহলে অর্ধ বৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। আচ্ছা, কোণ ABC 65 ডিগ্রি, কোণ ডিএসি 60 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্ত। এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ কমপ্লিট। এবার এটা মানে এটা কেন্দ্র বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের, এখান থেকে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ নাম দিয়ে দিচ্ছি ABCD। এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, এখানে হচ্ছে ডি। বলছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ABC, কোণ65 ডিগ্রি, এই গোটা কোণ হচ্ছে 65 ডিগ্রি, কোণ ABC 65 ডিগ্রি। বলছে কোণ ডিএসি, তাহলে আমাকে এটা যোগ করতে হবে, এখান থেকে এই পর্যন্ত যোগ করতে হবে, তাহলে আমাকে এটা যোগ করতে হবে, আবার এইদিকে যোগ করতে হবে। বলছে কোণ ডিএসি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি, কোণ বিসিডি মানে এই গোটা কোণ কত বের করতে হবে, এই গোটা কোণটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, এই কোণ একটু আমরা লিখে নিচ্ছি, প্রথমে আমরা লিখে নিচ্ছি যে কোণ ABC হচ্ছে 65 ডিগ্রি, কোণ ABC ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে ABC, এই গোটা কোণটা হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইবার এই যে কোণ ডিএসি হচ্ছে 60 ডিগ্রি, কোণ ডিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটা হচ্ছে এটা যদি 60 হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে তোমার 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কোণটাও তাহলে তোমার হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখছি যে এই ডিসি চাপ, আমরা যদি এই চাপ ধরি, এই চাপের উপর ধরি, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, সমান হবে। ডিসি চাপের উপর আমরা লিখব যে ডিসি চাপের উপর অবস্থিত কোণ হচ্ছে ডিএসসি, কোণ ডিএসসি ইকুয়াল টু কোণ হচ্ছে ডিবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ ডিবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে তোমার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, যে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 5 ডিগ্রি। কোণ ডিবিএ বা এবিডি, কোণ এবিডি ইকুয়াল টু 65 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি।
ইকুয়াল টু 5 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 5 ডিগ্রি। তাহলে এটা যদি 5 হয় তাহলে এই কোণটা এই কোণের সমান হবে, মানে আমরা যদি এই চাপ ধরি, এই চাপের পর এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। যখন আমরা এডি চাপ ধরি, এডি চাপের উপর অবস্থিত এই দুটো কোণ সমান, এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। এটা যেমন একই বৃত্তাংশ কোণ, লিখব এডি চাপের উপর, এডি চাপের উপর অবস্থিত কোণ এই চাপে অবস্থিত কোণ এ বি ডি, কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এসিডি, কোণ এ সি ডি ইকুয়াল টু 5 ডিগ্রি। ঠিক আছে, এটা একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশ কোণ, এটাকে বলা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। আমরা কিন্তু জানি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। ঠিক আছে, আমরা যদি এই চাপ ধরি তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি। কমপ্লিট। আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ এ সি ডি, অতএব কোণ এ সি ডি ইকুয়াল টু 5 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 5 ডিগ্রি, এই কোণটা 5 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। লিখব কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। পাশে লিখে দিচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কোণ চাচ্ছে, এখানে কি চাচ্ছে? কোণ বিসিডি, কোণ বিসিডি, মানে এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগফল। অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু 95 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 95 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 5 ডিগ্রি, 5 ডিগ্রি, 90 আর 5 হচ্ছে 95 ডিগ্রি। এখানে অপশান হচ্ছে 110 ডিগ্রি, এ নম্বর অপশান 110 ডিগ্রি, বি হচ্ছে 105 ডিগ্রি, সি হচ্ছে 115 ডিগ্রি, আর ডি হচ্ছে 95 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো দেখবে। আমি আবার বলে নিচ্ছি যে এই টোটাল কোণ হচ্ছে 65, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। এই দুটা কোণ কিন্তু একই হবে যদি আমরা এই চাপ ধরি, সিডি চাপ বা ডিসি চাপ। ডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ ডিএসি আর কোণ ডিবিসি, এই দুটো কোণ কিন্তু সমান হবে। এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। আমরা জানি একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, এর একটা উপপাদ্য আছে। তাহলে এই দুটো কোণ কিন্তু সমান। এটা 60, টোটাল 65, তাহলে এটা 5 ডিগ্রি। এই টোটাল কোণটা 65, এটা 60 হলে এটা 5 হবে, 65, এটা 5 হলে আবার এটাও 5 হবে। যখন আমরা এই চাপ ধরবো, এই চাপের পর এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা 5, আর এটা 90 ডিগ্রি, যেহেতু এটা একটা অর্ধবৃত্তস্থ 90 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 95 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখো প্রশ্ন আছে দুটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান। এখানে কিন্তু দুটো শঙ্কু আছে যাদের ভূমির ব্যাসার্ধ সমান, ভূমির ব্যাসার্ধ সমান এবং উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। তাদের আয়তনের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। দুটো শঙ্কুর আয়তনের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি দেখে দিচ্ছি। মনে করো এই একটা শঙ্কু আছে, এই একটা শঙ্কু, এর উচ্চতা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি এ ও বি সি। এখানে ব্যাসার্ধ হচ্ছে ধরে নিচ্ছি আর একক, আর উচ্চতা, প্রথমটার উচ্চতা ধরে নিচ্ছি 2h, এটা হচ্ছে 2h একক। তাহলে আমরা প্রথম শঙ্কু, এটা হচ্ছে প্রথম শঙ্কু,
আমরা উচ্চতা ধরে নিচ্ছি 2h একক আর ব্যাসার্ধ হচ্ছে r একক। এবার আরও একটা শঙ্কু আছে এখানে, এই একটা শঙ্কু, এই একটা আরেকটা শঙ্কু, এই একটা শঙ্কু, এখানে ধরছি ডি ই এফ জি। এই শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r একক, এটাও r একক, ব্যাসার্ধ r একক, আর উচ্চতা ধরে নিচ্ছি 3h একক। এটা হচ্ছে 2 নম্বর শঙ্কু। এই যে দুটো শঙ্কু আছে, এই দুটো শঙ্কুর কিন্তু ব্যাসার্ধ সমান, দুটারই ব্যাসার্ধ আমি ধরে নেব r একক, ঠিক আছে। এবার প্রথম শঙ্কুর উচ্চতা আমি ধরবো 2h একক। এখানে কিন্তু দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত আছে, পাশে আমি কিন্তু একটা করে h ধরে নেব। ধরি প্রথম শঙ্কুর উচ্চতা 2h একক আর ধরি দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3h একক। আমি কিন্তু প্রথম শঙ্কুর আয়তন বার করব। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h, 1/3 পাই r স্কোয়ার h, মানে চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন আমরা পাবো। একটা চোঙের মধ্যে কিন্তু 3টা শঙ্কু থাকে, একটা চোঙকে যদি আমরা তৈরি করি আমাদের 3টা শঙ্কু পাবো। এই জন্য চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে আমরা শঙ্কুর আয়তন পাবো, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে আমরা কিন্তু প্রথম শঙ্কুর ব্যাসার্ধ r একক ধরে নিলাম, দুটারই ব্যাসার্ধ সমান, দ্বিতীয় শঙ্কুরও ব্যাসার্ধ r একক, ঠিক আছে। ধরি প্রথম শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 2h একক। অতএব প্রথম শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই r স্কোয়ার ইন্টু h বলতে 2h, এখানে h বলতে উচ্চতা হচ্ছে 2h, পাশে হচ্ছে ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথম শঙ্কুর আয়তন বের করলাম। প্রথম শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2h, উচ্চতা হচ্ছে 2h, আমরা উচ্চতা 2h ধরে নিছি। এবার চলে আসছি আমরা দ্বিতীয় শঙ্কুর, ধরি দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। ধরি দ্বিতীয় শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 3h একক। আমরা কিন্তু দ্বিতীয় শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিছি 3h একক। অতএব দ্বিতীয় শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 3h ঘন একক। তাহলে আমরা কিন্তু দুটো শঙ্কুরই আয়তন বের করলাম। এখানে বলছে তাদের আয়তনে অনুপাত হবে, আমাকে কিন্তু অনুপাত করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম ইস্টু দ্বিতীয়, মানে প্রথম শঙ্কু ইস্টু দ্বিতীয় শঙ্কু, প্রথম ইস্টু দ্বিতীয় লিখলাম। তাহলে এখানে প্রথম হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 2h ইস্টু আবার 1/3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 3h। এবার আমরা কিন্তু ছোট করব, কমিয়ে দেবো কিন্তু অনুপাতে, 1/3 পাই r স্কোয়ার h উঠে দেবো। তাহলে এখানে থাকবে 2:3, এখানে হচ্ছে 2:3 থাকছে, আমরা কিন্তু ছোট করলাম, কমিয়ে দিলাম। আমরা অপশান দেখবো, এ নম্বর হচ্ছে 2:3, বি অপশান হচ্ছে 3:2, সি হচ্ছে 4:9 আর ডি হচ্ছে 9:4। তাহলে আমার অ্যান্সার হবে 2:3, মানে প্রথম এ নম্বর। তাহলে আমরা অ্যান্সার এখানে লিখবো ই, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখে দিবে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h,
1/3 পাই আর স্কয়ার এইচ, মানে চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে আমরা শঙ্কুর আয়তন পারবো, মানে চোঙের আয়তন বাই 3 ইকুয়াল টু শঙ্কুর আয়তন। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে হচ্ছে 1-এর 5 নম্বর। দেখো এটা একটা ত্রিকোণমিতির শর্ট অঙ্ক, চেঞ্জের অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে tan 23 ডিগ্রি, tan 23 ডিগ্রি ইকুয়াল টু এ হলে cot 67 ডিগ্রি, বলছি এর মান কত? tan 23 ডিগ্রি ইকুয়াল টু এ হলে cot 67 ডিগ্রি, এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে তোমার দেওয়া আছে tan 23 ডিগ্রি ইকুয়াল টু এক্স, আমাকে বের করতে হবে cot 67 ডিগ্রি, cot 67 ডিগ্রি এর মান কত? দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 67কে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। আমি 67 ডিগ্রির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, সবসময় কিন্তু 90 থেকে বাদ দিতে হবে। এটা হচ্ছে পুরো কোণের হচ্ছে ফর্মুলা, সবসময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, যখন আমরা 90 থেকে বাদ দেবো, যদি কট থাকে তাহলে হয়ে যাবে ট্যান, আর ট্যান থাকলে হবে কট, সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তার মানে ঠিক এরকম দেখো, ট্যান ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কট ইকুয়াল টু ট্যান, এখানে ট্যান থিটা, এখানেও কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে এটা আছে, দেখো এটা আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, নোট কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে? ট্যান থিটা। এটা সমান হবে হচ্ছে ট্যান 23 ডিগ্রি, থিটা বলতে 23 ডিগ্রি, এটাকে মনে মনে থিটা চিন্তা করবে। এখানে আছে কট থিটা, এখানে কট 67 ডিগ্রি, তার মানে কট 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, তার মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এখানে থিটা বলতে কিন্তু 23 ডিগ্রি, 23 ডিগ্রিকে আমরা মনে মনে থিটা চিন্তা করব। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই ট্যান থিটা। এবার ট্যান 23 ডিগ্রি মান হচ্ছে এক্স, এ দেওয়া আছে, এ এর মান হচ্ছে এ, সমান সমান এটা হবে এ। এবার আমরা অপশান দেখবো, অপশান এ হচ্ছে এ, বি হচ্ছে 1/a, সি অপশান হচ্ছে a - 1, আর ডি হচ্ছে a + 1, তার মানে অ্যান্সার হবে এ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যখন আমরা চেঞ্জ করব তখন ট্যান থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, কট যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা করি তাহলে আমরা ট্যান থিটা হবে, এখানে থিটা বলতেই 23 ডিগ্রি, এখানে আছে 23 ডিগ্রি, এটাকে থিটা চিন্তা করবে, ট্যান থিটা মানে হচ্ছে এ। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-এর 6 নম্বর দেখো, প্রশ্ন আছে 2, 3, 4, 4, 3, 1, x, 2, বলছে তথ্যের সংখ্যাগুরু মান 2 হলে, বলছে এর সংখ্যাগুরু মান হচ্ছে 2, সংখ্যাগুরু মান সবচেয়ে কোন সংখ্যা বেশি আছে? সংখ্যাগুরু মান, গুরু মানে সবচেয়ে বেশি কি আছে, কোন সংখ্যা আছে? 2 হলে বলছে এক্স এর মানটা কত হবে? এখানে একটা যে লক্ষ্য, 2 কয়টা আছে? 2 সংখ্যা আছে, 2 সংখ্যা আছে ইকুয়াল টু 1, 2, দুইটি। এবার 1 সংখ্যা আছে ইকুয়াল টু 1 আছে এখানে একটি, তাহলে 1 সংখ্যা কিন্তু একটা আছে, আর 2 সংখ্যা আছে দুটি। এবার 3 সংখ্যা আছে ইকুয়াল টু 3 কয়টা আছে? 1, 2, দুইটি। আর হচ্ছে 4 সংখ্যা আছে দুটি। ঠিক আছে, 2 আছে দুটি, 4 দুটি, 3 দুটি, আর 1 হচ্ছে একটি, তাহলে 6, 7, 8টা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, আর এক্স আছে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু 2 আছে দুটি, 3 আছে দুটি, 4 আছে দুটি, তাহলে কিন্তু সংখ্যাগুরু মান হিসাবে 3টাই হয়, কিন্তু
সংখ্যাগুরু মান এখানে কিন্তু তিনটাই হচ্ছে হিসাবে, কিন্তু এখানে বলছে তথ্যের সংখ্যাগুরু মান 2, এখানে সংখ্যাগুরু মান 2, তাহলে এক্সটা কোথায় ঢুকবে, এক্সটা কোথায়, এর সঙ্গে তার আরও একটা এক্স আছে, এক্স আছে কিন্তু, তার মানে এক্সের মানটা কত, এখানে সংখ্যাগুরু মান 2 বলছে, এর মধ্যে সংখ্যাগুরু মান কত 2, যদি 2 হয় তাহলে নিশ্চয়ই আর একটা 2 আছে, সেটা হচ্ছে এক্স, তার মানে এখানে এক্স ইকুয়াল কত, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 2, তাহলে এক্সের মানটা কত, নিশ্চয়ই 2, এক্সের মানটা হচ্ছে 2, তবেই 2 হচ্ছে 3টা, যখন 2 3টা হয়ে যাবে 3টি হবে, তাহলে সংখ্যাগুরু মান এখানে 2ই হচ্ছে, কিন্তু এই 3 দুটো আছে, 4 দুটো আছে, আর 2 আছে কিন্তু 3টি, দুটা ছিল আর একটা এক্সের মান কত, তাহলে 2, এক্সের মান আমরা কত ধরলাম 2, তাহলে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4, তাহলে এখানে হচ্ছে অপশান বি, অ্যান্সার হবে হচ্ছে বি, তাহলে এক্সের মান আমরা ধরবো 2, যদি সংখ্যাগুরু মান 2 হয় তাহলে এক্সের মানটা কিন্তু এক্স কিন্তু 2 এর ঘরে আসে, 2 এর ঘরে আছে, তার মানে এক্স মানে হচ্ছে 2, তাহলে এখন কিন্তু 2 হয়ে গেলো 3টি, এইবার কিন্তু সংখ্যাগুরু মান হলো 2, ঠিক আছে, তাহলে আমরা চলে এসেছি নেক্সট অঙ্কে 2-1 নম্বর। দেখো প্রশ্ন আছে, আসল বা মূলধন, আসল বা মূলধন যেটাকে প্রিন্সিপাল বলা হয়, এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, তার মানে আসল আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোর সমষ্টিকে আমরা কি বলি, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, ঠিক এরকম আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর যোগফলকে আমরা কি বলবো, স্ববৃদ্ধি মূল, এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল, তাহলে আসল আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোর যোগফলকে আমরা বলা হচ্ছে সুদ আসল, মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল, তাহলে এটাকে আমরা বলা হচ্ছে স্ববৃদ্ধি মূল, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার হবে স্ববৃদ্ধি মূল, কমপ্লিট। এবার চলে এসেছি নেক্সট 2-2 নম্বর, আমরা কিন্তু শূন্যস্থান পূরণ করছি। দেখো প্রশ্ন আছে যে রুটের মধ্যে 13 মাইনাস এ রুট 10, রুটের মধ্যে 13 মাইনাস এ রুট 10 ইকুয়াল টু রুট 8 প্লাস রুট 5 হলে বলছি এর মান কত, এখানে কিন্তু এর মান বের করতে হবে, আমরা কিন্তু প্রথমে প্রশ্ন লিখে নিচ্ছি, রুটের মধ্যে 13 মাইনাস এ রুট 10 ইকুয়াল টু রুট 8 প্লাস রুট 5, আমরা কিন্তু এই বড় রুটটাকে তুলে দেবো, এই রুটটাকে তুলতে হলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে যখন আমরা বর্গ করব তখন আমাদের রুটটা কিন্তু উঠে যাবে, আমরা রুট তুলে দেবো, তার মানে হচ্ছে 13 মাইনাস এ রুট 10 এর বর্গ ইকুয়াল টু রুট 8 প্লাস রুট 5 তার হোল স্কয়ার, তার মানে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করলাম, ঠিক আছে। দেখো এখানে স্কোয়ার করলে কিন্তু এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে হবে 13 মাইনাস এ রুট 10 ইকুয়াল টু, কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক এরকম দেখো এ প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানেও তাই এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 13 মাইনাস এ রুট 10 ইকুয়াল টু এটা হচ্ছে 8 প্লাস 2 রুট 40, রুট 8 আর রুট 5 গুণ করলে রুট 40, তার সঙ্গে 2 গুণন, তাহলে 2 রুট 40 2 রুট 40 প্লাস 5, 5 রুট 5 মানে 5 রুট স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তো এখানে আবার এক লাইন 13 এ রুট
10 ইকুয়াল টু 8 আর 5 13 প্লাস 2 রুট 40। এবার আমরা রুট 40কে ভাঙছি 2 গুণন 10। 40কে যদি আমরা ভাঙি 2 গুণন 10, 4 10 40, 2টা বাইরে আসবে। এবার দুই দিক থেকে আমরা কিন্তু 13 তুলে দিচ্ছি, তাহলে মাইনাস এ রুট 10 ইকুয়াল টু এখানে হবে একটা 2 বাইরে আসবে, তাহলে 4 রুট 10। এবার দুই দিক থেকে রুট 10 উঠে দেবো, অথবা মাইনাস এ ইকুয়াল টু 4, অতএব এ ইকুয়াল টু -4। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম -4, তাহলে এর মান হবে -4। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও, দুই দিক থেকে আমরা 13 তুলে দিলাম, তাহলে এখানে থাকলে হচ্ছে মাইনাস এ রুট 10, আর এখানে একটা 2 বাইরে আসবে, একটা 2 বাইরে আসলে 4, এখান থেকে কিন্তু একটা 2 বাইরে আসবে 4 রুট 10, দুই দিক থেকে রুট 10 তুলে দিলাম, তাহলে এ ইকুয়াল টু -4। অ্যান্সার হচ্ছে এ, মান হচ্ছে -4। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এটা হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3টা কোণই কিন্তু সমান হবে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হবে 60 ডিগ্রি। 3টা কোণের মানের প্রত্যেকটি হবে 60 ডিগ্রি, যেহেতু 3টি বাহু সমান, 3টা কোণও সমান। বলছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্ত মানে ত্রিভুজের বাহিরে যে বৃত্ত আছে, পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে, আর অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। পরিকেন্দ্র হচ্ছে ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন, যে কোনো একটা বাহুর দ্বারা 3টা বাহু কিন্তু সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ। সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত, মানে কেন্দ্রস্থ কোণের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমি 1 নম্বর কথা বলছি, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তার মানে হচ্ছে 3টা কোণ সমান হবে। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু 3টি কোণের মান সমান, অতএব প্রতিটা কোণই হবে 60 ডিগ্রি করে। ঠিক আছে, আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ যা হবে তাকে 2 দিয়ে গুণ করলেই আমরা কেন্দ্রস্থ কোণ কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আর কি বলছে সমবাহু ত্রিভুজ। আর পরিবৃত্ত হচ্ছে মানে ত্রিভুজের বাহিরে যে বৃত্ত হয় তাকে বলা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে পরিকেন্দ্র, আর অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র। তাহলে আমরা কিন্তু একটা চিত্র আঁকাবো, একটা চিত্র আঁকাচ্ছি। একটা বৃত্ত, একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে 3টা কোণ, মানে এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ এখানে দিচ্ছি ও, এটা এ বি, এখানে হচ্ছে সি। তাহলে আমার এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর আমরা লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব এ বি ইকুয়াল টু বিসি, ইকুয়াল টু এসি। অতএব কোণ হচ্ছে এ বি সি ইকুয়াল টু কোণ হচ্ছে এ সি বি ইকুয়াল টু কোণ বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 3। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু 3টি কোণ সমান, তাহলে প্রত্যেকটি হবে হচ্ছে 60 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি। এবার হচ্ছে যদি আমরা এই চাপ ধরি, চাপ এবিপি, চাপ হচ্ছে এবি, এই এবি চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ।
আমরা লিখব এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই চাপের উপর, ঠিক আছে। তার মানে আমরা যদি বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করি তাহলে সেটা কেন্দ্রের সঙ্গে সমান হবে। এবার লিখব অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 2 কোণ এ সি বি, 2 কোণ এসিবি সমান 2 ইন্টু 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে 120 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেহেতু এখানে বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 2 ইন্টু 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, চলে আসতেছি আর নেক্সট অঙ্কে। 2 এর হচ্ছে 4 নম্বর। দেখো প্রশ্ন আছে ঘনকাকৃতি মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঘনক মানে কি? যার দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকেই বলা হচ্ছে ঘনক। এবার ঘনকাকৃতি মেজের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। ঘনক আকৃতির ঘনকে কিন্তু যে কোনো তলের ক্ষেত্রফল হচ্ছে, যে কোনো তল হচ্ছে বর্গাকার, মানে বাহু স্কয়ার। আমরা যদি বাহু বার করতে হবে তার স্কোয়ার করলে কিন্তু আমরা যে কোনো তলের ক্ষেত্রফল পাবো। ঘনকের কিন্তু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, আর ওর মেজের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। ঘনক আকৃতি মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে বর্গাকার, মেজে বর্গাকার, 7 বর্গাকার, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান। তার এখানে মাপের দণ্ড মানে এখানে কর্ণ। ঘনকাকৃতি একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 মিটার। এখান থেকে আমরা কিন্তু বাহু বের করব। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা √3 ইন্টু বাহু। লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 ইন্টু বাহু, পাশে হচ্ছে মিটার। শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 4√3। লিখব শর্তানুসারে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 4√3। এবার দুই দিক থেকে √3 তুলে দিচ্ছি, অতএব বাহু ইকুয়াল টু 4 মিটার। তাহলে আমরা কিন্তু বাহু পেয়ে গেলাম। ঘনকাকৃতি যে ঘর আছে বা মেঝে, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এবার মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। ঘনকাকৃতি ঘরের কিন্তু মেঝের ক্ষেত্রফল হচ্ছে বর্গাকার, মানে বাহু স্কয়ার। এবার অতএব মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল স্কয়ার, বর্গ একক, সমান হচ্ছে 4 তার হোল স্কয়ার বর্গ মিটার, সমান হচ্ছে 16 বর্গ মিটার। তাহলে এখানে মেজের ক্ষেত্রফল হবে হচ্ছে 16 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার, 16 বর্গ মিটার। এখানে মেজের ক্ষেত্র হচ্ছে 16 বর্গ মিটার। ঠিক আছে।
ঠিক আছে, মেজের ক্ষেত্র হবে 16 বর্গ মিটার। আমি আবার বলে নিচ্ছি, এটা একটা ঘনকাকৃতি, ঘরের মধ্যে সবচেয়ে বড় দণ্ডা রাখা যাবে হচ্ছে মানে কর্ণের দৈর্ঘ্য, সবচেয়ে বড় দণ্ডকে দণ্ড মানে হচ্ছে কর্ণ। এখানে কর্ণ হচ্ছে √3 কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, শর্ত হচ্ছে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 4√3। এখান থেকে আমরা কিন্তু বাহু পেয়ে যাব। আর এবার মেজের ক্ষেত্রফল, মেজেটা কিন্তু বর্গাকার হবে, যেন কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে হচ্ছে বাহু স্কোয়ার 16 বর্গ মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলে আসতেছি নেক্সটের 5 নম্বর। দেখো প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2 হলে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2 হলে বলছে কস কোণ সি/2 ইকুয়াল টু কত। একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ নাম দিচ্ছি এ বি সি। এখানে কিন্তু সাইন কোণ এবিসি, তার মানে এই দুটো কোণ এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব। কিন্তু আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখো এখানে দেওয়া আছে, সাইন ব্র্যাকেটে এ প্লাস বি ইকুয়াল টু √3/2। এবার সাইন √3/2 মানে কত ডিগ্রি? সাইন √3/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তাহলে বা সাইন এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে দুই দিক থেকে সাইন উঠে গেল, অতএব এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 60 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা সি পেয়ে যাব। অতএব কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি, কোণ সি হচ্ছে 120 ডিগ্রি। এবার দেখো এখানে আছে কস সি/2, তার মানে হচ্ছে কস 120 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে অ্যান্সার হবে হাফ, এখানে অ্যান্সার হবে হচ্ছে হাফ। ঠিক আছে, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখা দেবে কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। সাইন 60 মানেই হচ্ছে √3/2। দুই দিক থেকে সাইন উঠে গেল, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। যখন আমরা এ প্লাস বি পেয়ে গেলাম 60, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবো 120 ডিগ্রি। এবার তাকে 2 দিয়ে ভাগ করে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানেই হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হবে হাফ। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 20। পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 20। সিগমা f1 x1 ইকুয়াল টু 200 হলে হচ্ছে মোট পরিসংখ্যা কত? মোট পরিসংখ্যা কত? তাহলে এখানে তোমার দেওয়া আছে পরিসংখ্যা গড়, পরিসংখ্যা গড় দেওয়া আছে 20, আর সিগমা f1 x1 ইকুয়াল টু 200, আর সিগমা f1 ইকুয়াল টু কত? মোট পরিসংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে পরিসংখ্যা গড় শর্তানুসারে পরিসংখ্যা গড়
ইকুয়াল টু সিগমা F1 x1 সিগমা F1। পরিসংখ্যা গড় ইকুয়াল টু সিগমা F1 x1 বা সিগমা F1। এটা কিন্তু ফর্মুলা। আমরা সিগমা F1 x1কে যদি সিগমা F1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু গড় পাবো, গড়। ঠিক আছে, তাহলে এবার পরিসংখ্যা গড় দেওয়া আছে হচ্ছে 20 ইকুয়াল টু, আর F1 x1 দেওয়া আছে 200 আর নিচে হচ্ছে সিগমা F1। এবার আমরা বজ্রগুণন করছি, সিগমা F1 ইন্টু 20 ইকুয়াল টু 200। অতএব সিগমা F1 ইকুয়াল টু 200 নিচে 20। তাহলে সিগমা F1 ইকুয়াল টু 10। তাহলে এখানে হচ্ছে মোট পরিসংখ্যা গড় হচ্ছে 10, মোট পরিসংখ্যা হচ্ছে 10, অ্যান্সার হবে 10। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে পরিসংখ্যা গড় ইকুয়াল টু সিগমা F1 x1 বাই সিগমা F1। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ফর্মুলা। যখন আমরা গড় বের করব তখন সিগমা F1 x1কে আমরা সিগমা F1 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কিন্তু গড় পেয়ে যাবো। মোট পরিসংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে আমরা কিন্তু গড় পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। হচ্ছে 3-এর 1 নম্বর। দেখো প্রশ্ন আছে যে ব্যক্তি ধার করেন তাকে উত্তমন্য বলে। এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, একজন হচ্ছে ধার দেয় আর একজন ধার নেয়। যে ব্যক্তি ধার দেন সে হচ্ছে উত্তমন্য, আর যে ব্যক্তি ধার নেন তাকে বলা হচ্ছে অধমন্য। যে ব্যক্তি ধার দেন তাকে উত্তমন্য বলে। যে ব্যক্তি ধার দেন, যে ব্যক্তি ধার দিচ্ছে বা ব্যাংকে টাকা জমা রাখছে তাকে বলা হচ্ছে উত্তমন্য। আর যে ব্যক্তি ধার নেন, যে ব্যক্তি ধার নেন তাকে অধমন্য বলে। তাহলে যে ব্যক্তি ধার দেন বা যে ব্যক্তি টাকা ব্যাংকে জমা রাখেন তাকে বলা হচ্ছে উত্তমন্য, আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হচ্ছে অধমন্য। এখানে প্রশ্ন আছে যে ব্যক্তি ধার করেন মানে ধার নেন তাকে উত্তমন্য বলে, তাহলে এটা কিন্তু মিথ্যা। অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে অ্যান্সার, মিথ্যা। এর অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি। x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে বলছে x এর মান 6, সত্য না মিথ্যা? মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দুটি সংখ্যার গুণফল। মধ্য সমানুপাতি ইকুয়াল টু রুটের মধ্যে দুটি সংখ্যার গুণফল। ঠিক এর মধ্যে আমি লিখছি যে মধ্য সমানুপাতি ইকুয়াল টু রুটের মধ্যে দুটি সংখ্যার গুণফল। আমরা যদি মধ্য সমানুপাতি কে ধরি তাহলে প্রথম ইষ্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইষ্টু তৃতীয়, প্রথম ইষ্টু মধ্য ইকুয়াল টু মধ্য ইষ্টু তৃতীয়। তার মানে হচ্ছে রুটের মধ্যে দুটি সংখ্যার গুণফল। আমরা যদি কে স্কোয়ার করি, কে ইকুয়াল টু রুটের মধ্যে দুটি সংখ্যার গুণফল। এখানে মধ্য সমানুপাতি দেওয়া আছে, মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে x+2 আবার হচ্ছে x-3। এখানে কিন্তু মধ্য সমানুপাতি দেওয়া আছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে x+2 ইন্টু x-3। তাহলে x ইকুয়াল টু রুটের মধ্যে গুণ করলে x² -3x প্লাস 2x -6, x গুণ করলে x² x দিয়ে -3কে গুণ করলে -3x গুণ করলে প্লাস 2x -6। এবার x ইকুয়াল টু রুটের মধ্যে x² -x, 3x 2x বাদ -x -6। এবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, তাহলে এখানে x² -x -6,
এবার দুই দিক থেকে এক্স স্কোয়ার তুলে দিচ্ছি, অতএব এক্সটা এপার নিয়ে আসি, তাহলে এক্স ইকুয়াল টু -6, তাহলে এক্সের মান হবে -6, কিন্তু এখানে বলছে এক্সের মান 6, তাহলে এটা হচ্ছে মিথ্যা, মিথ্যা, অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। এখানে এক্সের মান হবে -6 আর অঙ্কে বলছে এক্সের মান 6, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে, মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, বলছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রিতে বেশি, তাকেই বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। মনে করো ঠিক এরকম একটা ত্রিভুজ আছে, 90 ডিগ্রির চেয়ে বেশি, এরকম একটা ত্রিভুজ। এর যদি তুমি, তাহলে তোমার ত্রিভুজের বাইরে হবে, এর কেন্দ্র কিন্তু ত্রিভুজের কেবে বাইরে বাইরে অবস্থিত হবে, এর কেন্দ্র তোমার হবে ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ, ঠিক আছে। তাহলে বলছে এক স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে, ত্রিভুজের বাইরে এক জায়গায় অবস্থিত হবে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, এটা হচ্ছে সত্য, সত্য, অ্যান্সার হবে সত্য। বলছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3, মানে উচ্চতার ভূমি একই, তার মানে ব্যাসার্ধ উচ্চতা এক। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা প্রথমে শঙ্কুর আয়তন বার করছি, শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলেই শঙ্কুর আয়তন পাওয়া যায়। এবার চোঙের আয়তন, অতএব চোঙের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বলছে এর অনুপাত কত, অনুপাত মানে শঙ্কু ইস্টু চোঙ, শঙ্কু ইস্টু চোঙ, শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু পাই আর স্কোয়ার এইচ। শঙ্কু ইস্টু চোঙ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা পাই আর স্কোয়ার এইচ উঠিয়ে দিচ্ছি, তাহলে 1/3:1। এবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, এটাকে যদি 3 দিয়ে গুণ করি 1, আর একে 3 দিয়ে গুণ করলে 3, তার মানে 1:3, তাহলে 1:3 হবে। এটা হচ্ছে সত্য, এটা সত্য, অ্যান্সার এটা হচ্ছে সত্য। তাহলে একটা লম্বের শঙ্কু আর একটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3 হবে সত্য। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে, 3-5 নম্বর। এখানে বলছে সত্য মিথ্যা বের করতে হবে। 3 পাই রেডিয়ান বাই 8, 3 পাই রেডিয়ান বাই 8 কোণটির পূরক কোণের মান 5 পাই রেডিয়ান বাই 8 হবে, সত্য না মিথ্যা? আমরা পূরক কোণ আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। যদি একটা কোণ দেওয়া থাকে, আমরা যদি 90 ডিগ্রিটা বাদ দিই, তাহলে আমরা তার পূরক কোণটা পেয়ে যাব। এখানে 90 ডিগ্রি বলতে পাই রেডিয়ান বাই 2, পাই রেডিয়ান বাই 2, এখানে পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, আর ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, তাকে 90 ডিগ্রি করতে গেলে পাই রেডিয়ান বাই 2। তাহলে আমরা কিন্তু পাই রেডিয়ান বাই 2 থেকে 3 পাই রেডিয়ান বাই 8 বাদ দেবো, তাহলেই আমরা কিন্তু পূরক কোণ পেয়ে যাব। আমরা লিখে নিচ্ছি একটি কোণ ইকুয়াল টু 3 পাই রেডিয়ান বাই 8, 3 পাই রেডিয়ান বাই 8।
আমরা জানি 90 ডিগ্রি থেকে, এখানে 90 ডিগ্রি বলতে পাই রেডিয়ান বাই 2, পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ, মানে পাই রেডিয়ান বাই 2, তার মানেই হচ্ছে 90 ডিগ্রি। আমরা লিখে নিচ্ছি যে 90 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 2, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কত হবে? পাই রেডিয়ান বাই 2। তাহলে আমরা কিন্তু লিখবো অর্থাৎ পূরক কোণের মান, লিখব পূরক কোণের মান ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পাই রেডিয়ান বাই 2 মাইনাস 3 পাই রেডিয়ান বাই 8, 3 পাই রেডিয়ান বাই 8। আমরা পাই রেডিয়ান বাই 2 থেকে আমরা এই কোণটা বাদ দেব, তাহলে আমরা কিন্তু পূরক কোণ পাবো। আমরা জানি দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে, আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এটা হচ্ছে পূরক কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 2। আমরা পাই রেডিয়ান বাই 2 থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমরা পূরক কোণ পাবো। এর লসাগু হচ্ছে 8, তাহলে 4 বার, তাহলে 4 পাই রেডিয়ান মাইনাস 3 পাই রেডিয়ান, এটা 2 8 4 বার যাচ্ছে, 4 পাই রেডিয়ান আর হচ্ছে 3 পাই রেডিয়ান, সমান সমান বিয়োগ করলে পাই রেডিয়ান বাই 8। তাহলে এখানে 3 পাই রেডিয়ান বাই 8 কোণের পূরক কোণ হবে পাই রেডিয়ান বাই 8, পাই রেডিয়ান বাই 8। কিন্তু এখানে বলছে 5 পাই রেডিয়ান বাই 8, তাহলে এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। অ্যান্সার হবে 5 পাই অ্যান্সার হবে পাই রেডিয়ান বাই 8, এটা থাকলে সত্য হতো, আর এটা হলে হবে মিথ্যা। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে? ওজাইভ, তাকে ওজাইভ বলে। তাহলে এটা সত্য, এটা কিন্তু সত্য। তাহলে আমরা মধ্যমা নির্ণয় করার সময় রাশিবিজ্ঞানে আমরা যখন মধ্যমা নির্ণয় করি তার জন্য আমরা যে লেখচিত্র করি তাকে আমরা বলা হচ্ছে ওজাইভ, ওটাকে বলা হয় ওজাইভ। এটা সত্য। আর তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে যে 90 ডিগ্রি মানই হচ্ছে পাই রেডিয়ান বাই 2, পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মান হচ্ছে পাই রেডিয়ান বাই 2, 90 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 2। পাই রেডিয়ান বাই 2 থেকে আমরা যদি 3 পাই রেডিয়ান বাই 8 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে পাই রেডিয়ান বাই 8। এটা হচ্ছে এই কোণটা হচ্ছে পূরক কোণ, কিন্তু অঙ্কে দিয়েছে 5 পাই রেডিয়ান বাই 8, এটা হচ্ছে মিথ্যা। তাহলে এটা হচ্ছে মিথ্যা। কমপ্লিট। এটা সত্য। তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, তাদের কিছু সুবিধা হবে। আর একটা কথা বলছি যে তোমরা কিন্তু আগের ভিডিও অবশ্যই দেখবে আর পুরো ভিডিও দেখবে। তোমরা কিন্তু ভালো থাকবে। থ্যাংক ইউ। গুড নাইট।